আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাশিয়ার পর চীন থেকে করোনার ভ্যাকসিন আনতে শিগগিরই চুক্তি, দেশে উৎপাদন হবে, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন। বিদেশ থেকে ফিরলেই 14 দিন কোয়ারেন্টাইন, 5 মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন, বিধি নিষেধ বাড়িয়ে লকডাউনের নতুন প্রজ্ঞাপন। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকতে হবে কয়েকদিন। এবং দুর্নীতির মাধ্যমে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাশিয়ার পর চীন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে অল্প সময়ের মধ্যেই চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ভারত থেকে পাওনা টিকা আনার বিষয়ে সরাসরি সরকার প্রধান কথা বলছেন বলেও জানান তিনি। ভার্চুয়ালি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে করোনা ইউনিটের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 77 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামলাতে বড় হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে করোনা ইউনিট চালুর উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের অ্যাজমা সেন্টারে চালু হলো 150 বেডের করোনা ইউনিট। ভার্চুয়ালি এর উদ্বোধন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, লকডাউন সহ সরকারের নানা পদক্ষেপ আর জনসচেতনতায় করোনা সংক্রমণ অনেক কমে এসেছে। ঢাকা শহরে প্রায় সকল হাসপাতাল মিলে প্রায় অর্ধেক বেড এখন খালি আছে। আমাদের যা এখন অক্সিজেন আছে বর্তমানে, এটা আমাদের জন্য যথেষ্ট। আমরা ভারত থেকে অক্সিজেন তো গত এক সপ্তাহ যাবত আমরা পাচ্ছি না, কিন্তু আমরা তো চলে যাচ্ছি। আমরা লিকুইড অক্সিজেন ব্যবহার করেছি, পাশাপাশি আমরা গ্যাস অক্সিজেনও এখন ব্যবহারের ব্যবস্থা করেছি। ভ্যাকসিন নিয়ে সরকার কোনো একক দেশের উপর নির্ভরশীল নয় জানিয়ে মন্ত্রী বলেন, চীন থেকে টিকা পাওয়ার বিষয়েও দ্রুতই চুক্তি হবে। রাশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং অল্প সময়ের মধ্যেই চায়নার সাথেও, সিনোফার্মের সাথেও আমরা হয়তোবা চুক্তিবদ্ধ হতে পারবো। ভারতের সাথেও আমাদের কথাবার্তা চলছে যাতে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা যাতে তাড়াতাড়ি পাই। এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 77 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারান 11,305 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 28,206টি নমুনা পরীক্ষায় 2,955 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.48%। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সাইনোফার্ম থেকে সরাসরি ক্রয়ের মাধ্যমে দেশে টিকা উৎপাদনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেন, ভারতের ভ্যাকসিনের বিকল্প হিসেবে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে সরকার। এ সময় অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, দেশীয় ঔষধ কোম্পানির মাধ্যমে টিকা উৎপাদন করতে দুই দেশ একমত হয়েছে। যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দুটি বাংলাদেশে উৎপাদন করা হবে বলেও জানান তিনি। বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যেখানে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকে সরকার তা সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখানে কারোর সাথে বিশেষ কোনো সম্পর্কের প্রয়োজন নেই। বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 68তম জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে করোনা মোকাবেলায় চ্যালেঞ্জ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা আমেরিকা থেকেও চেষ্টা করছি, চীনও দিতে চাইছে, তারাও সহযোগিতার হাত প্রসারিত করতে চায়। আমরা যেখান থেকে পাবো, আমাদের দরকার, এখানে বিশেষ সম্পর্কের কোনো বিষয় নেই। আমাদের ভ্যাকসিন দরকার,
আমাদের জনগণকে বাঁচাতে যেখান থেকেই পাবো সেখান থেকে আমরা ভ্যাকসিন সংগ্রহ করি। আগামী 5 মে পর্যন্ত চলমান লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় চালু হচ্ছে না গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এ সময় বিদেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারত এবং দেশে করোনা সংক্রমণ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একরামুল হক সাইমের রিপোর্ট। দেশে 5 এপ্রিল থেকে শুরু হওয়া বিধিনিষেধকে 14 এপ্রিল থেকে বলা হচ্ছে কঠোর লকডাউন। 2 দফা বাড়ানোর পরে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 28 এপ্রিল। এরই মধ্যে তৃতীয় দফায় বিধিনিষেধের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে 28 মে মধ্যরাত থেকে 5 মে মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। চলাফেরার উপর নিয়ন্ত্রণটা আমাদের করতে হবে, কারণ পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি অথবা আমাদের যেটা আছে আমাদের ডেথ রেট আমাদের তো আরো কমাতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে আমরা আগে বলেছিলাম যে আমাদের আরো একটা সপ্তাহ আমাদের কন্টিনিউ করতে হবে। এর আগে বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর ঘোষণা এলেও আপাতত তা বন্ধই থাকছে। তবে খোলা থাকছে দোকানপাট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে বেচাকেনা। প্রজ্ঞাপনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন কিছু শর্ত যুক্ত করা হয়। স্থল, নৌ ও বিমানযোগে ভারত থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, হাইকমিশনের অনুমতিতে বিশেষ বিবেচনায় কেউ এলে পালন করতে হবে 14 দিনের কোয়ারেন্টাইন। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে পণ্য পরিবহন। মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আসা যাত্রীদের নিজ বাসায় আর অন্য দেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয় প্রজ্ঞাপনে। যথেষ্ট ঝুঁকির মধ্যে আমরা আছি, অতএব আমাদের চিন্তাই করতে হবে যে আমাদের এই আগামী দিনগুলো অত্যন্ত সতর্কতার সাথেই আমাদের বিধিনিষেধগুলো মানা অথবা আগামীতে কি হতে যাচ্ছে সেটি আমরা সবসময় কিন্তু পর্যবেক্ষণে রাখছি। এতে জানানো হয়, ঈদ উল ফিতরের নামাজের বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢিলেঢালাভাবে চলছে সর্বাত্মক লকডাউন। কারণে অকারণে বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে রাজধানীতে ঢুকেছেন এবং বের হয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। মনির হোসেন তপুর রিপোর্ট। গাবতলী আমিনবাজার পুলিশ চেকপোস্ট। বুধবার দুপুরে এই প্রাইভেট কারটি যাত্রীসহ আটক হয় পুলিশের হাতে। আমাদের অফিসের লোক, পার্সোনাল অফিসের লোক। চালক ও যাত্রীরা শুরুতে মিথ্যার আশ্রয় নিলেও পরবর্তীতে স্বীকার করেন পেটের দায়ে গাড়িতে যাত্রী উঠিয়েছেন। বাসা খাওয়া দাওয়ার অবস্থা ভালো না স্যার, অনেকদিন ধরে লকডাউনে ছিলাম স্যার। আপনারা যদি সহায়তা না করেন স্যার, আমরা কিভাবে কি করবো স্যার? এই লকডাউন সিচুয়েশনে যাত্রী নিয়ে এইভাবে আপনি ভাড়া মারতে পারেন না, বিশেষ করে প্রাইভেট কারে। এই কারণে আপনাকে আইনের আওতায় আনা হলো। এটি আমিনবাজারের ব্রিজের উপরের দৃশ্য। সারি সারিভাবে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনেই যানবাহনগুলোতে উঠানো হচ্ছে যাত্রী। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে গণপরিবহন না থাকায় অতি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা পড়েছেন ভোগান্তিতে। ঢাকায় আসছিলাম একটা অফিসিয়াল কাজে, এখন যাচ্ছি দেখি সামনে গাড়ি টাড়ি পাই নাকি, না হলে হাঁটিয়ে চলে যাবো। হাইটে রিক্সাও নাই ভাই, গাড়িও নাই, এখন দেখে ওই পারে যে গাড়ি পাওয়া যায়নি। যদি লকডাউন হয় সত্যিকার অর্থেই লকডাউন করা উচিত, আদারওয়াইজ এইভাবে করে জনগণকে অশান্তিতে রাখার কোনো মানে নেই। এদিকে রাজধানী জুড়ে ছিল গাড়ির অতিরিক্ত চাপ, সাথে যানজট। আর এর ফলে লকডাউন কতটা বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, করোনা আক্রান্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি ভালো আছেন। রাজধানী এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান সহ বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিন তার আরও কিছু পরীক্ষা করার কথা রয়েছে। এর আগে গতকাল রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত 10 এপ্রিল বিএনপি
চেয়ারপারসনের করোনা শনাক্ত হওয়ার পর গুলশানের বাসায় চিকিৎসা নেন তিনি। সবশেষ দ্বিতীয় দফা পরীক্ষায়ও তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেগম জিয়া সহ তার ব্যক্তিগত 14 জন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হন। সরকার নয় বরং বিএনপি বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। রাজধানীর নিজ বাসভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সময় হাসান মাহমুদ অভিযোগ করেন, করোনা টিকা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে এবং এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মতবিনিময়কালে শহীদ শেখ জামালের 68তম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী। সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষ নেন, নিজেদের দল দুষ্কৃতিতে পরিপূর্ণ, সেজন্য তারা সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষ নেন। কারণ নিজেদের দলে তো আগুন সন্ত্রাসী এবং সন্ত্রাসীরা রয়েছে, যারা মানুষের সম্পত্তিতে আগুন দিয়েছিল, বিভিন্ন মানুষকে অগ্নি সন্ত্রাস চালিয়ে হত্যা করেছিল। সেই সন্ত্রাসীতে পরিপূর্ণ দলটা, সেজন্য এই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের পক্ষ নেয়। অবশেষে দেশে ফিরল ভারতে আটকে পড়া 200 বাংলাদেশি। সেই সাথে বাংলাদেশ থেকে ফেরত গেছেন 5 ভারতীয় নাগরিক। দুপুরে দেশে ফেরার পর 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে স্থানীয় বিভিন্ন আবাসিক হোটেলে এসব যাত্রীদের নিয়ে যাওয়া হয়। যাত্রীরা জানান, চিকিৎসার জন্য তারা ভারতে অবস্থান করছিলেন। লকডাউনের খবর পেয়ে দেশে ফিরতে শুরু করলে বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে আটকা পড়েন প্রায় 300 যাত্রী। সংশ্লিষ্টরা জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস থেকে ছাড়পত্র নিতে হবে। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আর্থিক প্রতিষ্ঠান ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে। অভিযোগ, অবৈধভাবে অফিস দখল করেছেন প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম ভরসা। তবে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আলী জারিয়া বলেন, মূলধনের নিরাপত্তা বিধানের উদ্যোগ নিতে গিয়ে তিনি হয়রানির শিকার হচ্ছেন। শরফুল আলমের রিপোর্ট। 2 দশক আগে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। লোকসানে থাকা প্রতিষ্ঠানটি থেকে ভুয়া বিল, কমিশন ও ব্যাংক ঋণ পরিশোধের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সাবেক পরিচালনা পরিষদের বিরুদ্ধে। এমনকি সহযোগী প্রতিষ্ঠান ফার ইস্ট স্টক অ্যান্ড বন্ড নামের ব্রোকারেজ হাউসে করা বিনিয়োগও পরিণত হয়েছে মন্দ ঋণে। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম ভরসা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও কিছু কর্মকর্তাদের যোগসাজশে এসব অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন বর্তমান এমডি। লোন ফেরত দিচ্ছে, ইন্টারেস্ট ফেরত দিচ্ছে, এই নামে ভাউচার পাস করে চেক ইস্যু করেছে ব্যক্তি নামে করে, এটা ক্যাশ করে নিয়ে গেছে কোটি কোটি টাকা। এটা ডিফারেন্ট ডেটে, ডিফারেন্টভাবে, ডিফারেন্ট ফর্মে গেছে। লাস্ট ফিউ ইয়ার্সে একটা লিগ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হয়নি ওই টাকাটা রিকভারি করার জন্য। ভরসা চেয়ারম্যান হয়েছে 2018 সালের ডিসেম্বরে, আর ওইগুলো হয়েছে 2013-14 সালের দিকে। আমাদের অ্যাসোসিয়েট কোম্পানিতে লোন দেওয়া হয়েছে, যেটা আউটস্ট্যান্ডিং এখন 275 কোটি টাকা। ব্যক্তিগতভাবে হয়রানি করার জন্য এগুলা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি পরপর কয়েক বছর ডিভিডেন্ড না দিতে পারায় শেয়ারের তালিকায় নিচে চলে যায়। দুর্নীতি আর অনিয়মের অভিযোগে শামসুল ইসলাম ভরসার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে গত 29 মার্চ বিলুপ্ত করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তখন সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আশরাফুল মকবুলকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। শেয়ার হোল্ডার পরিচালক হিসাবে বোর্ডে শামসুল ইসলাম ভরসা সহ 3 জনকেও রাখা হয়েছে। তবে চেয়ারম্যান পদ ফিরে পেতে আদালতে যান তিনি। হাইকোর্ট আবেদনটিকে স্থিতি অবস্থা দিয়ে আদেশ দিলেও লকডাউনের মধ্যেই গত 15 এপ্রিল কোম্পানির প্রধান কার্যালয় দখল করেন ভরসা। এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করা এবং সেখানে যারা সঞ্চয় করেছেন, ডিপোজিট রেখেছেন, তাদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার নির্দেশনা দেই। কিন্তু তারপরেও ওনারা দেখলাম কোর্টে গিয়ে একটা স্ট্যাটাস কো নিয়ে আসছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি। প্রতিষ্ঠানটির অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রিকন্ডিশন গাড়ির শুল্ক কর কমিয়ে বাজার বাড়ানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দেশে গাড়ির বাজার বড় করতে শুল্ক কর সমন্বয় করার বিকল্প নেই। এটি করতে পারলে নতুন ও রিকন্ডিশন গাড়ির মূল্যায়ন বৈষম্য কমে আসবে বলেও মনে করেন তারা।
আমদানিও চলবে, ম্যানুফ্যাকচারিং এর দিকেও যেতে হবে, দুটোই চলবে, কারণ সব গাড়ি তৈরি করা যাবে না। অর্থমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আপনারা ট্যাক্সই নীতিমালাটা নির্ধারণ করবেন, যাতে কেউ যেন উইনফল বেনিফিট না পায় এবং একটা প্রতিষ্ঠিত খাত যেন ধ্বংস হয়ে না যায়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6। তবে দেশের কোথাও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সকাল 8:21 ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল এবং চীনেও এই কম্পন অনুভূত হয়। এটার উৎপত্তি ছিল আসাম, ইন্ডিয়াতে। এটা ম্যাগনিটিউড যেটা আমরা ক্যালকুলেট করেছি সেটা 6.0 রিক্টার স্কেল। ক্যাটাগরি হিসেবে এটার মাত্রাটা হলো স্ট্রং। কুষ্টিয়ার কুমারখালীতে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার ক্যামেরা পার্সন নাজমুস হাসিব। বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়ায় সংঘর্ষ চলাকালীন সময় তাকে আটক করে পুলিশ। থানায় আটক করা নাজমুস হাসিব সাংবাদিকদের জানান, এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর হয়। পরিস্থিতি সামাল দিতে ভোরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সেই ঘটনার ছবি তুলতে যান ক্যামেরা পার্সন নাজমুস হাসিব। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করলে গাড়িতে তুলে তাকে নির্যাতন করা হয়। ই-ভ্যালি ঈদ বাজার। লকডাউনের মধ্যেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের চাহিদা মেটাতে এবার বাহারি ডিজাইনের পোশাকও এনেছে দোকানিরা। তবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। রিপোর্ট করছেন রাবেয়া আক্তার সুবর্ণা। লকডাউনের মধ্যে শপিং মল খোলার পর একটু একটু করে ভিড় বাড়ছে রোজ। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বাহারি ডিজাইন আর নজরকাড়া 3 পিস, শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক এসেছে বাজারে। গরম আর ঈদ মাথায় রেখে পোশাক তৈরির গুরুত্ব দিয়েছে ডিজাইনাররা। গরমের মধ্যে কিছুটা শান্তিতে কেনাকাটা করতে শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মলগুলোতেই বেশি ভিড় ক্রেতাদের। ভয় তো আছে, তাও কিনছি। বাচ্চাদের এই যে যন্ত্রণা আর কিনবো তো কি করা। গতবার আসা হয় নাই, করোনা ছিল, এবারও করোনা, বাট এবার আসা হইছে। প্রতি বছর ঈদ যেমন হয় ওদের জন্য, ওদের আবদারের জন্য আসলে আসা। ঈদের জমজমাট বেচাকিনার আশায় বিদেশি মনকাড়া শাড়ি, 3 পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আনা হয়েছে। শোরুমগুলোকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। লকডাউন অনুযায়ী কাস্টমাররা চাচ্ছে একটু কম দামের মধ্যে নিতে, আমরাও কম দামে বিক্রি করতেছি। রমজান মাসে যে বেচাকেনা হওয়ার কথা সেই হিসেবে বেচাকেনা হইতেছে না। বিজনেসের অবস্থা একদম খারাপ। মার্কেটে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপা হলেও ভেতরে মাস্ক পরা বা দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে উদাসীন অনেক ক্রেতা বিক্রেতা। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কৃষককে ন্যায্য মূল্য দিতেই সরকার 27 টাকা কেজি দরে ধান ও 40 টাকা কেজি দরে চাল কিনছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁ, বগুড়া, দিনাজপুর, নেত্রকোনা সহ 9টি জেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, যদি কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে বরাদ্দ আরও বাড়ানো হবে। কোনো কৃষক গুদামে ধান দিতে এসে যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখারও নির্দেশ দেন মন্ত্রী। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে 24 ঘন্টার রেকর্ড সংখ্যক 3,293 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো 2 লাখ। একদিনে আক্রান্ত হয়েছে 3,61,000-এর কাছাকাছি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, হাসপাতালে বেড আর অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন অধিকাংশ মানুষ। মরদেহ দাহ করার স্থান সংকট এখন চরমে। এ অবস্থায় প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসেবে চাইতে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। হাসপাতালের দ্বারে দ্বারে করোনা আক্রান্ত রোগীর স্বজনদের এমন প্রাণভিক্ষা এখন দিল্লি আর মহারাষ্ট্রের সাধারণ চিত্র। কোনো হাসপাতালেই বেড ফাঁকা নেই, অক্সিজেনের জন্য হাহাকার। দম নিতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সবাইকে। इवन हम भी इमोशनल हो जाते हैं
হাসপাতালের এই নার্স বলছিলেন, রোগীদের সামাল দিতে দিতে এক পর্যায়ে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তারা। কিন্তু মুমূর্ষু রোগীদের জন্য ভালো কিছু করার আনন্দে আবারও মনোবল ফেরে তাদের। হাসপাতালের চিকিৎসকরা জানান, সবার চাহিদা এখন বেড, অক্সিজেন আর ওষুধ, যার কোনোটি এখন কোনো স্বাস্থ্যকেন্দ্রেই নেই। সিলিন্ডারের জন্য তাই আকুল আবেদন খোদ চিকিৎসকদের। I request you, please send oxygen to us. We need oxygen for our patients. কিন্তু ভুল যা করার তা আগেই হয়ে গেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও ভারতের কোথাও বন্ধ হয়নি রাজনৈতিক সভা, সমাবেশ, প্রচারণা। ধর্মীয় উৎসবও চলেছে যথারীতি মহা সমারোহে। প্রশাসনের অগোচরে অক্সিজেন সিলিন্ডারও চলে গেছে কালোবাজারে, বিক্রি হয়েছে স্বর্ণের দামে। This government was woefully unprepared for this crisis. পরিস্থিতি সামাল দিতে এখন 18 বছরের ওপরে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার কর্মসূচি শুরু করেছে মোদি প্রশাসন। চলছে নিবন্ধন। ভারতে এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট জনসংখ্যার মাত্র 1.6% মানুষ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। রাজধানীর কারওয়ান বাজারে সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের মাঝে 1 টাকার বিনিময়ে ইফতার বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও এটিএন নিউজ। এটিএন নিউজের কার্যালয়ের সামনে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হেড অফ নিউজ মুন্নি সাহা এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন। 26 এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে শেষ রোজা পর্যন্ত। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক সেবা দিয়ে আসছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ময়মনসিংহের গফরগাঁওয়ে শিবগঞ্জে অভিযান চালিয়ে ব্যান্ডরোলবিহীন নকল 1.5 লাখ বিড়ির শলাকা জব্দ ও 6 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গফরগাঁওয়ের উপজেলা সহকারী কমিশনার ভূমি কাবেরী রায় শিবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন। পরে এসব বিড়ি প্রকাশ্যে ধ্বংস করা হয়। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। শ্রীলঙ্কা ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হলো ম্যাচ জয়ে আশাবাদী বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ওপেনিংয়ে আবারও সুযোগ পাচ্ছে সাইফ হাসান, অভিষেক হতে পারে পেসার শরীফুল ইসলামের। পাল্লেকেলে স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল 10:30টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। টেস্টের আগের দিন পাল্লেকেলে স্টেডিয়ামে দুপুর থেকে দীর্ঘ সময় অনুশীলন করেছে বাংলাদেশ। সেই সময়ই দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম টেস্টের দলই অপরিবর্তিত টাইগারদের। লক্ষ্যটা কঠিন, তবে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আমরা এখানে খেলতে এসেছি সিরিজ জয়ের জন্য, কিন্তু এটাও মাথায় রাখতে হবে লঙ্কানরা তাদের মাটিতে শক্তিশালী দল। ম্যাচটা সহজ হবে না, তবে আমরাও শক্তি সামর্থ্যে পিছিয়ে নেই। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা সহজে রান পেলেও বাংলাদেশি ওপেনার সাইফ হাসান 2 ইনিংসেই ছিলেন ব্যর্থ। তবে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন তরুণ এই ব্যাটসম্যান। অভিষেক হতে পারে পেসার শরীফুল ইসলামের। সাইফ তরুণ ক্রিকেটার, অভিজ্ঞতা নেই তবে মেধাবী। আমরা এখনই তার ওপর আশা হারাচ্ছি না। দ্বিতীয় টেস্টেও একাদশে থাকবে সাইফ। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, সেটা ম্যাচের ঠিক আগে নিশ্চিত করা হবে। অন্যদিকে শ্রীলঙ্কা মাঠে নামাতে চায় 3 স্পিনার এবং 2 পেসারকে সঙ্গী করে। তবে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম এবং মুশফিককে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন লঙ্কান অধিনায়ক। প্রথম টেস্টের পিচ নিয়ে আমরা খুব একটা সন্তুষ্ট নয়। আমরা এমন উইকেট চাই যেখানে ব্যাটসম্যান এবং বোলাররা সমান সুবিধা পাবে। তামিম এবং মুশফিক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, তাদের উপর আমাদের আলাদা নজর থাকবে। এই স্টেডিয়ামে লঙ্কানদের পরিসংখ্যানে নিজেদের অনুপ্রেরণা খুঁজে নিতে পারে বাংলাদেশ। মোট 8 ম্যাচের মাত্র 1টিতে জয় স্বাগতিকদের, 4টিতে ড্র আর পরাজয় 3 ম্যাচে। মমিনুর রিপন, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় পর্বের খেলা আগামী শুক্রবার থেকে মাঠে গড়াবে। আগে 4টি ভেন্যুতে খেলা হলেও বর্তমানে লকডাউনের কারণে একটি ভেন্যুতে খেলা হবে। রাজধানীতে আজ এক সংবাদ সম্মেলনে এমনটা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মোর্শেদি। তিনি আরও জানান, পেশাদার লিগের 13টি দলই দ্বিতীয় পর্বে অংশ নেবে। এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন। আমরা শুরুটা একটা ভেন্যু দিয়ে করব, অর্থাৎ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, অনলি ফর লকডাউন টাইম। এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আমাদের যে ম্যাচগুলো হবে সে ম্যাচগুলো আমরা মিনিমাম 2টো করে খেলা আমাদের অনুষ্ঠিত মিনিমাম। কোনো কোনো ক্ষেত্রে যেহেতু আমাদের বেজোড় টিম, হয়তো 3টি খেলাও আমরা দিতে পারি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সাথে 1-1 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার ইতিহাসে 23 বছর পর প্রথম মুখোমুখি হলো দল দুটি। রিয়ালের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে 14 মিনিটে অ্যান্টোনিও রুডিগারের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান পুলিসিক এগিয়ে দেন ইংলিশদের। 29 মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে করিম বেনজেমা দারুণ এক ভলিতে গোল করে ম্যাচের সমতা ফেরান। প্রতিপক্ষের মাঠে গোল পাওয়ার সুবিধা নিয়ে আগামী বুধবার ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাশিয়ার পর চীন থেকে করোনার ভ্যাকসিন আনতে শিগগিরই চুক্তি, দেশীয় উৎপাদন হবে, মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন। বিদেশ থেকে ফিরলেই 14 দিন কোয়ারেন্টাইন। 5 মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন, বিধিনিষেধ বাড়িয়ে লকডাউনের নতুন প্রজ্ঞাপন। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকতে হবে কয়েকদিন। এবং দুর্নীতির মাধ্যমে ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।